তারপরে দেখো দ্বিনিষেক। দ্বিনিষেকটা কি, তোমার একটি পুংগ্যামেটোফাইটের সাথে যদি সেকেন্ডারি নিউক্লিয়াস এর একটি পুংগ্যামেটোফাইটের মিলনে ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটোফাইটের মিলনকে কি বলা হয়? দ্বিনিষেক বলা হয়। ওকে, দ্বিনিষেক কিসের বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্যতিক্রম নগ্নবীজী উদ্ভিদে ইপিড্রাতে কি দেখা যায়? দ্বিনিষেক দেখা যায়। তাহলে আমরা কি জানলাম? ইপিড্রা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও ওখানে কি দেখা যায়? তোমার দ্বিনিষেক দেখা যায়। এবার দেখো তোমার ত্রিমিলন, যদি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে কি হয়? একটি পুংগ্যামেটোফাইটের মিলনকে কি বলা হয়? ত্রিমিলন বলা হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে কি, সেকেন্ডারি নিউক্লিয়াস মানে আমরা কি জানি? 2n। 2n এর সাথে যদি তোমার আরো একটি পুংগ্যামেটোফাইটের মিলন হয় তাকে কি বলা হয়? তখন 3n হবে। এটা হলো তোমার, একে কি বলা হবে? ত্রিমিলন বলা হবে। ওকে, আর দ্বিনিষেক কাকে বলা হবে? একটি পুংগ্যামেটোফাইট। এই যে একটি পুংগ্যামেটোফাইটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটোফাইটের মিলনকে কি বলা হবে? তোমার একই সময় ডিম্বাণুর একটি পুংগ্যামেটোফাইটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের অপর পুংগ্যামেটোফাইটের মিলনকে কি বলা হবে? দ্বিনিষেক বলা হবে। ওকে, দেখো এবার দেখো দ্বিনিষেক। দ্বিনিষেক কাকে বলবে? দ্বিনিষেক হলো তোমার একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটোফাইটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটোফাইটের মিলনকে কি বলবে? তোমার দ্বিনিষেক বলা হবে। ত্রিমিলন কি হবে? ত্রিমিলন হবে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যদি একটি পুংগ্যামেটোফাইটের মিলন হয় তাকে কি বলা হবে? ত্রিমিলন বলা হবে। এখন নিষেকের তাৎপর্য কি, এগুলো আমরা জেনে নেই। চলো এখন আমরা নিষেকের তাৎপর্য সম্পর্কে জানি। নিষেকের তাৎপর্য কি কি? নিষেকের তাৎপর্য হলো তোমার ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা, ফল ও বীজ সৃষ্টি, অধিক ফলনশীল ও সহনশীল ফসল, বিবর্তন, নতুন প্রজাতি সৃষ্টি, খাদ্যের যোগান, জেনেটিক ডাইভার্সিটি আর উদ্ভিদের বংশ রক্ষা। এগুলো জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এবার দেখো নিষেকের পর তোমার গর্ভাশয় এবং ডিম্বকের কি কি পরিবর্তন হয়, এইগুলো আমাদের জানা লাগবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিষেকের পর ডিম্বক এবং গর্ভাশয়ের কি কি পরিবর্তন হয় এটা আমাদের জানা লাগবে। এর ভিতরে তার উপরে আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে ফিউনিকুলাস। ফিউনিকুলাস, গর্ভাশয়, গর্ভাশয় প্রাচীর, ডিম্বক, ডিম্বক বহিতক, ডিম্বক অন্ততক, এই দুইটা সবচেয়ে বেশি ভুল হবে। তারপরে কি তোমার নিউসেলাস, এই যে 5টা এদিকে, আর হলো ফিউনিকুলাস, এই 6টা তোমার সবচেয়ে বেশি প্যাচ লাগবে। দেখো এগুলো ইম্পর্টেন্টও বেশি, এইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। গর্ভাশয় কি কিসে পরিণত হবে? নিষেকের পরে ফলে পরিণত হবে। গর্ভাশয় প্রাচীর কিসে পরিণত হবে? ফলত্বকে। ডিম্বক বীজে। ডিম্বক বহিতক কি? টেস্টা। আর ডিম্বক অন্ততক এটা কি হবে? টেগমেনে তৈরি হবে। আর নিউসেলাস কি হয়? অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার পরে যদি থাকে, কিঞ্চিত থাকলে কি তৈরি হয়? পেরিস্পার্ম বা পরিভ্রূণ তৈরি হয়। ওকে, আর ডিম্বাণু কি পরিণত করে? ভ্রূণ পরিণত করে। আর ফিউনিকুলাস কি হয়? ফিউনিকুলাস বা ডিম্বকনালী কি তৈরি করে? বীজের বোটা বা বৃন্ত। এইগুলা সবচেয়ে বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখো এইটা, এখানে দেখো একটা জিনিস আছে, ডিম্বক বহিতক এক্সাইন, সেটা কিসে পরিণত হবে? টেস্টা। এবং ডিম্বক অন্ততক কিসে পরিণত হবে? টেগমেনে। এটা কিভাবে মনে রাখবা, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো সহজে। টেস্ট এক্সাম কি? টেস্ট এক্সাম। দেখো টেস্ট এক্সামে কি মনে রাখবা? এই যে এক্সামে কি? এক্সাইন। ওকে, এক্সাইন কিসে পরিণত হবে? টেস্টায় পরিণত হবে। ওকে, এক্সাইন মানে কি? ডিম্বক বহিতক। এভাবে সহজে মনে রাখতে পারো। তারপরে দেখো তোমার নিষেক এবং দ্বিনিষেকের ভিতরে কি পার্থক্যটা দেখো। আমরা এর আগে আমরা কি পড়ছি? নিষেক পড়ছি, দ্বিনিষেক পড়ছি, তাই না? এখন এদের ভিতরে পার্থক্য পড়লে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিষেকে তোমার কি ঘটে? ডিম্বাণুর সাথে কয়টি? একটি পুংগ্যামেটোফাইটের যৌন মিলন ঘটে, তাই না? আর নিষেকের তোমার এই যে নিষেকের সময় একটি পুংগ্যামেটোফাইটের সাথে অন্য একটি পুংগ্যামেটোফাইটের সেকেন্ডারি যে মিলন হয় তাকে, যে অন্য একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন মিলন হবে তাকে কি বলা হবে? দ্বিনিষেক বলা হবে, তাই না? এটা মনে রাখতে হবে। দেখো নিষেকটা কি? নিষেকটা হলো তোমার স্ত্রী গ্যামেট তথা ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের যে যৌন মিলন ঘটে সেটা হলো নিষেক। আর ঠিকই দেখো দ্বিনিষেকটা কি? নিষেকটা হলো নিষেকের সময়ই দেখো প্রায় কি হয়? একটি পুংগ্যামেটোফাইটের সাথে একটি পুংগ্যামেটোফাইট ডিম্বাণুর সাথে কি হয়? একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে তোমার একটি পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের যে মিলিত হয়, যে যখন একটি সেকেন্ডারি নিউক্লিয়াসে মিলন হবে তাকে কি বলা হবে? দ্বিনিষেক হয়ে, তাকে দ্বিনিষেক বলবে, তাই না? এখন কোন কোন উদ্ভিদে ঘটে? অধিকাংশ উদ্ভিদে কি ঘটে? নিষেক ঘটে। কিন্তু আবৃতবীজ উদ্ভিদে জাস্ট কি? আবৃতবীজ উদ্ভিদে তোমার কি ঘটে? দ্বিনিষেক ঘটে। আর আর এই যে তোমার এপিড্রিয়াতে কি হবে? দ্বিনিষেক ঘটবে। এবার দেখো তোমার গ্যামেটের প্রয়োজনীয়তা।
এই গ্যামিটের প্রয়োজনীয়তা এখানে কয়টি গ্যামিট প্রয়োজন হয়? একটি পুংগ্যামিটের প্রয়োজন হয়, এখানে দুইটি পুংগ্যামিটের প্রয়োজন হয়, এই জন্য কি বলা হয়? দ্বিনিষেক বলা হয়, তাই না? আর এখানে কি উৎপন্ন হবে? শুধু ভ্রূণ উৎপন্ন হয়, আর এখানে ভ্রূণ এবং শস্য টিস্যু উৎপন্ন হয়। এই পার্থক্যটা সুন্দরভাবে পড়বা। এবার দেখো অঙ্গজ প্রজনন। এই অধ্যায়ের তোমার যেমন ডিম্বকের প্রকারভেদ পড়লা না, ঠিক তেমনি তোমার যে ডিম্বকের প্রকারভেদের মতো অঙ্গজ প্রজনন অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্গজ প্রজনন তোমার কোন কোন মাধ্যমে দেখো প্রজনন হয়? সেটা হলো অযৌন জননের মাধ্যমে হয়। তারপর তোমার অযৌন জননের ভিতরে দেখো আবার কয়েকটি ভাগ আছে, যেমন কনিডিয়া বা কনিডিওস্পোর, স্পঞ্জিওস্পোর, ব্যাসিডিওস্পোর, হোমোস্পোর এবং হেটারোস্পোর। এবার দেখো অঙ্গজ প্রজনন। আমরা জানি তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে কি হয়? তোমার অযৌন জননে কি হয়? স্পোর সৃষ্টি হয়, তাই না? অযৌন স্পোর সৃষ্টি হয়। আর আবৃতবীজ উদ্ভিদে তোমার কি হয়? আবৃতবীজ উদ্ভিদে দেহের অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়, তাই না? এখন এই অঙ্গজ জননের এই তথ্যগুলো তোমার ইম্পর্টেন্ট, বাট নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবার করে রিডিং পড়ো, ঠিক আছে? তারপরে আসো দেখো তোমার সবচেয়ে যে ইম্পর্টেন্ট অংশ অধ্যায়, সেটা হলো তোমার এই যে দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় সেগুলো পড়তে হবে। সেগুলাই তোমার কি পড়তে হবে? যে দেহের এই যে অঙ্গের মাধ্যমে যে বংশ বিস্তার হয়, যে দেহের অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার তোমার দুইভাবে হয়। সেটা হলো স্বাভাবিকভাবে অঙ্গজ প্রজনন হয়, স্বাভাবিকভাবে অঙ্গজ প্রজনন, আর একটা কি? আর একটা হলো কৃত্রিম অঙ্গজ প্রজনন। এই যে স্বাভাবিকভাবে অঙ্গজ প্রজননের এই যে উদাহরণগুলা, এসবগুলো সব আমাদের পড়তে হবে, ঠিক আছে? এগুলো আমরা সহজে ছন্দের মাধ্যমে মনে রাখবো। ওকে, সেই ছন্দের মাধ্যমে মনে রাখার জন্য চলো আমরা প্রথমে দেখি যে কি মূলধারা কি কি আছে? মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাঁকরোল, পটল, রাঙা আলু। ওকে, এটার জন্য আমরা সহজে কি করতে পারি? কিছু ছন্দ ইউজ করতে পারি। দেখো মূলধারা বংশ বিস্তারে মনে রাখবো, মূলধারা কি কি মনে রাখবো? আমরা কিভাবে মনে রাখবো? যে শত ডালি মিষ্টি পটল কাকে খাই। ওকে, মিষ্টি পটল কাকে খাই। এই যে শততে কি আসবে? শতমূলী। এই ডালিতে কি আসবে? তোমার ডালিয়া। মিষ্টিতে কি হবে? মিষ্টি আলু। আর এইখানে তো তোমরা বুঝতেই পারছো পটলে পটল, আর এই যে কাকেতে কি হবে? কাকরুল। এভাবে আমরা মনে রাখতে পারি শতমূলী মিষ্টি পটল কাকে খাই। শততে কি? তাহলে দেখো এই ছন্দের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি তোমার মূলধারা বংশ বিস্তারে কি কি আছে। এবার দেখো তোমার কি আছে? কাণ্ড দ্বারা আমরা কিভাবে মনে রাখবো? দেখো মনে রাখবো কাণ্ড দ্বারাতে কি হবে? মনে রাখবা ওগো পিয়া আসো। এখানে আমরা কি মনে রাখতে পারি? এবার দেখো কাণ্ড দ্বারা কিভাবে মনে রাখবো? ওগো পিয়া আসো। এখান থেকে কি রাখবো? এই যে ওতে হলো ওল কচু, আতে কি হবে? আনারস, আর কি? আদা। আর প্রিয়াতে কি মনে রাখবো? পেঁয়াজ, ঠিক আছে? আর দন্তস্বয় সটি, আর এখানে গয়কারে গোলালু, ঠিক আছে? এই কাণ্ড দ্বারা তাহলে আমাদের কিভাবে বংশ বিস্তার হবে? কাণ্ড দ্বারা বংশ বিস্তারের উদাহরণ কি কি? ওগো পিয়া আসো, ওতে ওল কচু, এটা কি? তোমার গোল আলু, তারপর তোমার পেঁয়াজ, আদা, আনারস, আর হলো কি? সটি। এবার আসো তোমার সাকার হলো তোমার একটি বিশেষ কাণ্ড, তাই না? সাকারের দ্বারা যে বংশ বিস্তার হয়, এর উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো আপু চক বাজারে, এই যে এদি আমরা কি মনে রাখতে পারি? আতে কি হবে? আনারস, পয়রশুতে পুদিনা, চতে চন্দ্র মল্লিকা, বাজারের বতে কি হবে? বাস। এইগুলা দিয়ে আমরা কি মনে রাখবো? এটা হলো সাকারের উদাহরণ, তাই না?
এগুলা সাকারের উদাহরণ, এগুলো সাকারের মাধ্যমে বংশবিস্তার করে, সাকার। তারপরে দেখো কি আছে তোমার পাতার মাধ্যমে, পাতার মাধ্যমে আমরা মনে রাখবো পাতা, পাতা, পাতা এই যে ত, এই যে থ, পাথরকুচি, পাতার মাধ্যমে কি হয় পাথরকুচি, আর কি বুলবিল বা চুপড়িয়ালু। এখানে তোমরা মনে রাখতে পারো বুলু চুপ, বুলু চুপ, এই বুলুতে কি হবে বুলবিল, আর রস্য পথে কি হবে চুপড়িয়ালু, ঠিক আছে। আর অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কি অর্ধবায়বীয় কাণ্ড মনে রাখবা কচু, অর্ধবায়বীয় কাণ্ড কোনটি কচু। আর এই যে পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড কি হবে ফণিমনসা, ফণিমনসা এখানে মনে রাখবা প ফ, প ফ, এই যে ফ, এই যে প, পর্ণকাণ্ড কি ফণিমনসা, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আর মুকুলোদ্গম কি মুকুলোদ্গম ইস্ট, আর স্টেলন কি আমরুল শাকের স্টেলন, আমরুল শাকের স্টেলন। আর কৃত্রিম অঙ্গজ প্রজননে দেখো কি কি আছে, কৃত্রিম অঙ্গজ প্রজননে তোমার এই যে শাখা কলম আছে, বিভিন্ন ধরনের কলম আছে, শাখা কলম, দাবা কলম, জোড়া কলম, গুটি কলম, চোখ কলম, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়বা, এগুলা রিডিং, এগুলা ভিভিআই, ভিভিআই, এগুলা ভিভিআই, আর এগুলা কি এগুলো হলো রিডিং, ওকে। তারপরে আসো তোমার এই যে অযৌন জননের কিছু উদাহরণ, এই অযৌন জননের উদাহরণগুলো জাস্ট একবার করে রিডিং পড়লেই হবে। তারপরে দেখো তোমার যৌন এবং অযৌন জননের ভিতরে পার্থক্য। যেমন দেখো তোমার অযৌন জননে কি, অযৌন জননে কিন্তু গ্যামেটের প্রয়োজন হয় না, কিন্তু যৌন জননে গ্যামেটের প্রয়োজন হয়, তাই না। তোমার যৌন জননে, অযৌন জননে তো মায়োসিস ঘটে না, কিন্তু যৌন জননে মায়োসিস ঘটে, ঠিকই। দেখো তো এই দেখো তোমার গ্যামেটের প্রয়োজন, দেখো যা বললাম গ্যামেটের প্রয়োজন হয় না, গ্যামেট সৃষ্টি এবং দুটি বিপরীত গ্যামেটের মিলন ঘটে, ঠিক আছে। তারপরে দেখো মায়োসিস কোরিওজন প্রয়োজন হয় না, মায়োসিস কোরিওজনের প্রয়োজন হয়। এই যে উদাহরণগুলো তোমার এই যে পার্থক্যগুলো তোমার মাস্ট বি পাওয়া লাগবে। তারপর এই যে তোমার অযৌন জননে কি হয়, নতুন উদ্ভিদের বৈচিত্র্যতা সৃষ্টি হয় না, আর সৃষ্ট উদ্ভিদে নতুন উদ্ভিদের বৈচিত্র্যতা সৃষ্টি হয়, তাই না। আর সৃষ্ট উদ্ভিদে কম অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়, এগুলো কি অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, অযৌন কোথায় ঘটে নিম্ন শ্রেণীর উদ্ভিদে, এটা ইম্পর্টেন্ট, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আর এটা কি নিম্ন উচ্চ উভয় শ্রেণীর উদ্ভিদে কি ঘটে যৌন প্রজনন ঘটে। আর এখানে নিষেক ঘটে না, এখানে নিষেক ঘটে না, এগুলো মনে রাখবে, একবার করে পড়লে রিডিং পড়লেই মনে থাকবে। তারপরে দেখো তোমার পার্থেনোজেনেসিস, আমরা প্রথমে বলেছি যে তোমার এই যে উদ্ভিদের প্রজনন কয় প্রকার, সেগুলো 3 প্রকার, তোমার যৌন জনন, অযৌন জনন, আর এটা কি পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এই পার্থেনোজেনেসিসের এখানে কিছু সংজ্ঞা দিয়ে আছে, এই সংজ্ঞাগুলো তোমার মাস্ট বি পাওয়া লাগবে। তার ভিতরে যেগুলো না জানলেই নয়, মানে অবশ্যই জানা লাগবে, সেটা হলো এই যে হরমোন প্রয়োগে বীজিন ফল সৃষ্টি, বীজিন ফল সৃষ্টিতে কি বলে পার্থেনোকর্পী বলা হয়, ঠিক আছে। বীজিন ফল সৃষ্টিকে কি বলা হয় পার্থেনোকর্পী বলা হয়। আর এই যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কাকে বলে এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এই হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের নাম এটা জানা লাগবে, যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই দেখো পার্থেনোজেনেসিস বা অপুংজনি, আমরা এটা আগাই, পার্থেনোজেনেসিস বা অপুংজনি কয় প্রকার, 2 প্রকার, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, ঠিক আছে। ঠিক এখানে আমরা আগে থেকে সংজ্ঞা দিয়ে দিছি, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এই দুইটা তোমার এই সংজ্ঞাটা জানা লাগবে, জাস্ট পড়বা দেখবা মনে থাকবে। তারপরে দেখো তোমার এখানে আছে অ্যাপোগ্যামি, অ্যাগামোস্পার্মি আর সিউডোগ্যামি, ঠিক আছে। অ্যাপোগ্যামি, অ্যাগামোস্পার্মি আর সিউডোগ্যামি, এগুলো তোমার জানা লাগবে। এই অ্যাপোগ্যামি, অ্যাগামোস্পার্মি আর সিউডোগ্যামি, এগুলো জানতে হবে। আর এই যে উদাহরণগুলো নাইস টু নো, এনটিকে নাইস টু নো, ওকে। তারপরে দেখো তোমার পার্থেনোজেনেসিস এবং যৌন জননের ভিতরে পার্থক্য, জাস্ট একবার করে রিডিং পড়বা, রিডিং পড়লেই এনাফ। দেখো তোমার পার্থেনোজেনেসিসের কি, পার্থেনোজেনেসিসে তোমার পুংগ্যামেট, যৌন অযৌনের মতো পার্থেনোজেনেসিসে কি পুংগ্যামেটের প্রয়োজন হয় না, ঠিক আছে। নিষেকের প্রয়োজন হয় না, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে সরাসরি। আর এটা নিষেকের ফলে জাইগোটে পরিণত হয় এবং অপত্য জীব সৃষ্টি করে। এখানে নিষেকের প্রয়োজন হয়, পুং এবং স্ত্রী গ্যামেট উভয়ের প্রয়োজন হয়। তারপরে দেখো অপত্যের মধ্যে কেবল মাতা চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত, আর এখানে কি মাতা পিতা উভয়ের তোমার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়, তাই না। তারপরে চলো তোমার পার্থেনোজেনেসিস কয় প্রকার, আগেই বললাম যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর কি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবার দেখো এখানে কিছু তোমার টার্ম দেয়া আছে যেগুলা নার্সিং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে পরিপক্ক হবার আগে যদি পুংকেশরকে মেরে ফেলা বা সরিয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয়, তাকে কি বলা হয় ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কুলেশন, এই জিনিসটা জানা লাগবে। তারপরে দেখো নিষেক ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে বলে অ্যান্ড্রোজেনেসিস, এই জিনিসটা জানা লাগবে, ঠিক আছে। নিষেক ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। আর এইগুলো ইম্পর্টেন্ট, বাংলাদেশের জাতীয় ফুলে তোমার কোন ধরনের জনন প্রক্রিয়া ঘটে, অযৌন জনন প্রক্রিয়া ঘটে। আমাদের যে জাতীয় ফল কাঁঠালে কোন ধরনের জনন প্রক্রিয়া ঘটে, কাঁঠালে ঘটে যৌন। দেখো আমাদের জাতীয় বৃক্ষ কি, জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ, আম গাছে কোন প্রক্রিয়া ঘটে, যৌন।
জলজ উদ্ভিদ পদ্ম, পদ্মে কোন প্রক্রিয়া ঘটে? অযৌন। এই যে লাস্টের এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার জিকে তেও আসতে পারে যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি, আসতেও পারে, অসম্ভব কিছু না। তারপরে দেখো যে উদ্ভিদের কৃত্রিম প্রজননের মাধ্যমে যে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ উদ্ভাবিত হয়েছে, বাংলাদেশে হয়েছে, এবং কোন কোন বিজ্ঞানী এই উদ্ভাবনে কাজ করছে তাদের একটি চার্ট দেওয়া আছে। এই চার্টটা জাস্ট রিডিং পড়বা, জাস্ট রিডিং। তারপরে দেখো তোমার একাদশ অধ্যায়, এটা হলো কি জীব প্রযুক্তি। এতক্ষণ আমরা কি পড়লাম? উদ্ভিদের প্রজনন সম্পর্কে পড়লাম। এবার আমরা কি জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সম্পর্কে জানবো। প্রথমে দেখো জীব প্রযুক্তির কোন কোন বিজ্ঞানী এই জীব প্রযুক্তিতে তোমার অবদান রাখছে। এই সালগুলা নট ইম্পর্টেন্ট, সালগুলা কি লেস ইম্পর্টেন্ট। বিজ্ঞানীর নাম আর এই অবদান এগুলা পড়বা, এগুলো ইম্পর্টেন্ট আছে। 3 স্টার, এগুলো ইম্পর্টেন্ট। কি মর্গান কি করে? মর্গান হলো টটিপোটেন্সি, ঠিক আছে। আর এই যে গোটিভ হারবারল্যান্ড, এটা কি টিস্যু কালচারের জনক, এটা পড়তে হবে। কালের কি কিসের জনক? বায়োটেকনোলজি শব্দটি প্রয়োগ করেন কে? কালের কি। তবে যে লেডারবার্গ কি করে? ইকোলি ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পায়। এই যে অ্যালিক আইস্যাক এ কি করে? ইন্টারফেরনের অবদান আছে, তাই না। তবে দেখো ক্যারিমুলিস কি? পিসিআর। তারপরে দেখো তোমার এই যে ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের, এটা পড়তে পারে। কি করে? তোষাপাটের জিনোম সিকোয়েন্সিং। এইগুলা ইম্পর্টেন্ট, জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে। তারপরে আসো তোমার জীব প্রযুক্তি কি। জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তি মানে হলো তোমার যে বিভিন্ন উদ্ভিদের কিছু অংশ ব্যবহার করে যদি মানুষের কল্যাণের জন্য উন্নত একটি উদ্ভিদ তৈরি করা হয় বা উন্নত একটি প্রজাতি তৈরি করা হয়, তাকে সেই প্রক্রিয়াকে কি বলে? জীব প্রযুক্তি বলা হয়। ঠিকই দেখো বিজ্ঞানী কোলম্যানের মতে কি বলছে। কোলম্যানের মতে জীবন্ত উদ্ভিদ বা প্রাণীর এদের অংশবিশেষ, দেখছো, অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী কি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিসের সৃষ্টি হবে? নতুন উদ্ভিদের, প্রাণী, অণুজীব দ্রব্য উৎপাদনের যে প্রয়োগকৃত যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কি বলা হবে? জীব প্রযুক্তি বলা হবে। সবার আগে জীব প্রযুক্তির সংজ্ঞাটা জানবা। তারপরে দেখো তোমার জীব প্রযুক্তির অবদান কোথায় কোথায় আছে। জীব প্রযুক্তির অবদান যদি আমরা দেখি, এদিকে তাকাও, জীব প্রযুক্তির অবদানটা তোমরা দেখো। জীব প্রযুক্তির অবদান জিন প্রযুক্তিতে আছে, এনজাইম প্রযুক্তিতে আছে, কৃষি ক্ষেত্রে আছে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, পরিবেশ রক্ষায়। তাহলে আমরা যদি খেয়াল করি যে জীব প্রযুক্তি তোমার কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সব জায়গায় কাজে লাগে, তাই না। এবার দেখো কোথায় কোন কোন কাজে লাগে, জাস্ট কোন কোন মানে প্রযুক্তির অবদান কোন কোন জায়গায় আছে, এই হেডলাইন গুলো পড়লেই না, আর পাশে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো একবার করে রিডিং করবা, ঠিক আছে। যেমন চিকিৎসা শাস্ত্রে দেখো প্রতিষেধক, অ্যান্টিবডি, ইনসুলিন, ইন্টারফেরন, বৃদ্ধ হরমোন, এগুলো কি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। এখন দেখো এখানে একটা ট্রিক দেওয়া আছে, সেটা হলো ব্লু টেকনোলজি, গ্রিন টেকনোলজি এবং রেড অ্যান্ড হোয়াইট টেকনোলজি, তাই না। ব্লু মানে কি? ব্লু মানে আমরা জানি নীল সমুদ্রের পানি, তাই না। সমুদ্রের পানি কি? সমুদ্রের পানি নীল হয়, তাহলে জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ কোনটি? ব্লু টেকনোলজি। এবং গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন মানে কি? সবুজ, তাই না। সবুজ শস্য এবং কৃষি ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? তাহলে কৃষি ক্ষেত্রে তোমার গ্রিন টেকনোলজি। আর রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, রেড ক্রিসেন্টের পতাকা, মানে রেড ক্রিসেন্টের পতাকা এটা কি? সেবামূলক, সাংগঠনিক, চিকিৎসা এবং সেবার ক্ষেত্রে। রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে ব্লু টেকনোলজি কোথায় প্রয়োগ করা হয়? তোমার সমুদ্রের পানি নীল, তাহলে কি জলীয় এবং সামুদ্রিক প্রয়োগে কোনটি? সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করা হয় কোথায়? ব্লু টেকনোলজি। আর কি গ্রিন বায়োটেকনোলজি কোথায় কি বর্ণনা করা? সবুজ শস্য ও কৃষি ক্ষেত্রে তোমার গ্রিন বায়োটেকনোলজি। আর রেড হোয়াইট টেকনোলজি কোনটি? তোমার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা হয় কোথায়? রেড এবং হোয়াইট বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়। তারপরে আসো তোমার প্রাচীনতম দুইটি প্রযুক্তি আছে, সেটা হলো তোমার দই তৈরি। কি? দই তৈরি এবং অ্যালকোহল। প্রাচীনতম প্রযুক্তি কি? দই তৈরি এবং অ্যালকোহল। তারপরে দেখো উদ্ভিদের টিস্যু কালচার। উদ্ভিদের টিস্যু কালচারটা কি? দেখো উদ্ভিদ টিস্যু কালচার হলো বিভাজনক্ষম অঙ্গ থেকে কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? তোমার টিস্যু কালচার বলা হয়। এই যে টিস্যু কালচার
টিস্যু কালচারের এই যে সংজ্ঞাটা তোমার আগে জানা লাগবে সবার আগে। টিস্যু কালচারের ভিতরে কি জানা লাগবে সবার আগে? টিস্যু কালচারের সংজ্ঞাটা জানা লাগবে। তারপরে আসো তোমার টিস্যু কালচারের প্রকারভেদ। টিস্যু কালচারের প্রকারভেদে জাস্ট একবার করে এটা এটা মনে রাখা লাগবে যে নিচের প্রশ্ন পড়তে পারে, যে প্রশ্ন আসতে পারে এরকম যে নিচের কোনটি টিস্যু কালচারের প্রকারভেদ নয়, বা নিচের কোনটি টিস্যু কালচারের প্রকারভেদ। ঠিক তেমন কি কি টিস্যু কালচার দেখো, কক্ষমকুল, ক্যালাস সৃষ্টি, মেরিস্টম, মাইক্রো প্রোপাগেশন, পরাগধানী বা পরাগরেণু কালচার আর কি প্রোটোপ্লাস্ট কালচার, তাই না? তারপরে দেখো তোমার টিস্যু কালচারে যে বিভিন্ন ধাপ, টিস্যু কালচারের বিভিন্ন ধাপ, এই ধাপগুলোর নাম মনে রাখা লাগবে এবং যে বিভিন্ন ধাপে যে গুরুত্বপূর্ণ যে তথ্য আছে সেই তথ্যগুলো মনে রাখা লাগবে। সেগুলো আমরা কি করছি এক জায়গায় এনে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখতে। এবার দেখো টিস্যু কালচারের ধাপসমূহ দেখো, প্রথমে কি হয়, মাতৃ উদ্ভিদ নির্বাচন করে, তাই না? যে মাতৃ উদ্ভিদ নির্বাচনের প্রথম ধাপটা কি? মাতৃ উদ্ভিদ নির্বাচন। মাতৃ উদ্ভিদ নির্বাচনে তোমার এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি মনে রাখা লাগবে যে টিস্যু কালচার সবার আগে কি করতে হবে, ব্যবহার উপযোগী মাতৃ উদ্ভিদাংশ নির্বাচন এবং সেটা কি করতে হবে, পৃথক করতে হবে। তারপরে কি কালচার মিডিয়ামে আবাদ বা কালচার মিডিয়ামে আবাদ মাধ্যম এবং বেসার মিডিয়ামে রাখতে হবে। এখানে সেখানে তোমার কি করতে হবে, কালচার মিডিয়ামে পিএইচ থাকবে কত, পিএইচ এর পরিমাণটা জানা না লাগবে। কালচার মিডিয়ায় যে তোমার কালচার মিডিয়ায় পিএইচ থাকে কত, 5.5 থেকে 5.8, এবং এখানে কি কি উপাদান থাকে, ভিটামিন, সুক্রোজ, ফাইটো হরমোন, আর ঘন করার জন্য কোনটি ব্যবহার করা হয়, এগার ব্যবহার করা হয়, তাই না? তারপরে দেখো জীবাণুমুক্ত বা নির্বীজকরণ, এই নির্বীজকরণ তোমার অটোক্লেভের তাপমাত্রা কত থাকে, 121°C, তাপ কত থাকে 15 পাউন্ড, 15 পাউন্ড, আর সময় কত, 20 মিনিট নাকি 20 সেকেন্ড, নাকি 20 সেকেন্ড, ভালো করে দেখো এখানে কিন্তু 20 মিনিট, 20 মিনিট, এখানে কিন্তু ভুল হবে। তারপরে দেখো তোমার মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন, তোমার মিডিয়ামে যে এক্সপ্ল্যান্টটা তোমার কি করতে হবে, নির্বীজ করে মিডিয়ামে স্থাপন করতে হবে। তারপরে কি ক্যালাস সৃষ্টি এবং কোষীয় মন্ড সৃষ্টি। ক্যালাস সৃষ্টিতে তোমার যেগুলো মনে রাখা লাগবে দেখো, বৈদ্যুতিক আলো আলো কতটুকু, 3000 থেকে 5000 লাক্স, ঠিক আছে? তাপমাত্রা কত, 17 থেকে 20°C, আর্দ্রতা কত, 70 থেকে 75%। আর তোমার এই যে আজিবুর স্যারের বইয়ে তোমার এই তথ্যগুলো দিয়ে আছে, জাস্ট এইগুলো তোমার এইগুলোতে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখলে এনাফ, ঠিক আছে? আর আপেক্ষিক আর্দ্রতা আজমল স্যারের বই আছে তোমার 70 থেকে 75%, আর আজিবুর স্যারের বই আছে 90 থেকে 100%, জাস্ট একটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো তোমার এই 5টা ধাপের পর কি কি আছে, মূল উৎপাদক হিসেবে মাধ্যমে স্থানান্তর, চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর এবং প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর, ঠিক আছে? এই ধাপগুলো মনে রাখা লাগবে সবার আগে ধাপগুলো ইম্পর্টেন্ট। এবার আসো তোমার এখানে একটা নির্দিষ্ট চলো প্যাচ খুলি, এর মানে হলো এখান জায়গায় এই সব জায়গায় তোমাদের অনেক প্যাচ লেগে যাবে, সেই প্যাচগুলো এক জায়গায় দেওয়া হয়েছে যাতে তোমাদের ভুল না হয়। দেখো গরম ওভেনের তাপমাত্রা কত থাকে, 160 থেকে 180°C তাপমাত্রা, এবং সময় কত থাকে তোমার 1 থেকে 2 ঘন্টা। তারপরে দেখো অটোক্লেভ যন্ত্রে কি থাকে, তোমার তাপমাত্রা থাকে 121°C, কত সময়, 20 মিনিট, আর চাপ থাকে কত, 15 পাউন্ড। ক্যালাস সৃষ্টির কক্ষে তোমার তাপমাত্রা থাকে কতটুকু, 17 থেকে 20°C, আর আলো থাকে কতটুকু, 3000 থেকে 5000 লাক্স, আর আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75%। আর টবে চার স্থানান্তরের ক্ষেত্রে তাপমাত্রা কত লাগে, 25° ±2°C, আর আর্দ্রতা লাগবে 90 থেকে 100°C। এই জায়গাগুলোতে তোমার ভুল হতে পারে, এই জন্য আমরা এক জায়গায় করে দিচ্ছি। তারপরে দেখো ছোট্ট একটা টেকনিক আছে, যে সাইটোপ্লাজমে যখন তোমার মিলন ঘটলে তাকে কি বলা হয়, হাইব্রিড, আর প্রোটোপ্লাস্টে মিলন ঘটলে কি বলে, হাইব্রিড। এবার দেখো এতক্ষণ যে টিস্যু কালচার পড়লাম, যে টিস্যু কালচারের ব্যবহার উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে, এই টিস্যু কালচারের ব্যবহারগুলো জাস্ট এই যে ব্যবহারগুলো একবার করে রিডিং করলেই মনে থাকবে। একবার করে কি পড়বা, রিডিং পড়বা। এই যে যেগুলো আমি ইন্ডিকেট করে দিছি এইগুলো তোমার অনেকে, এগুলো ইম্পর্টেন্ট। টিস্যু কালচারে কি হয়, হুবহু মাতৃগুণ সম্পন্ন পিজিন চারা উৎপাদনের ক্ষেত্রে দেখো এটা কি কি আছে, থুজা, সাগর কলা, ঠিক আছে? আর রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় কি কি, আলুয়াক, সংকর উদ্ভিদ উৎপাদন হয়, পোম্যাটোতে কি হয় তোমার, আলু এবং টমেটো মিলে কি তৈরি হয়েছে, পোম্যাটো, আলু যোগ টমেটো কি তৈরি হয়েছে, দুইটা মিলে তোমার তৈরি হয়েছে পোম্যাটো। আর মেরিস্টম কালচার, তারপর ট্রান্সজেনিক উদ্ভিদ কি আছে দেখো, স্বর্ণধান, ট্রান্সজেনিক উদ্ভিদ স্বর্ণধান, আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, এগুলো ইম্পর্টেন্ট। আর বৈদেশিক মুদ্রা কি, অয়েল পাম। টিস্যু কালচারে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, সুবিধা পড়লাম। এবার কি পড়বো, অসুবিধা। টিস্যু কালচারের অসুবিধা কি কি, টিস্যু কালচারে যন্ত্রপাতি ব্যবহার করা এগুলো অনেক মূল্যবান। তারপরে কি এখানে মাল্টিপ্লিকেশনের সময় জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, ঠিক আছে? আর প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনগণের প্রয়োজন হয়, যেহেতু তোমার এই যে যন্ত্রপাতিগুলো অনেক মূল্যবান, ঠিক তেমনই দক্ষ জনশক্তি প্রয়োজন।
আর চারা ক্ষুদ্র আকৃতির হয় এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় না। ঠিক আছে, এখানে মাতৃগুণ সম্পন্ন থাকে না, এই জন্য নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। তারপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রথমে তোমার সংজ্ঞাটা জানা লাগবে। সব জায়গায় সংজ্ঞাটা একবার করে রিডিং করবা, সংজ্ঞা থেকে আসলে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু তোমার সংজ্ঞা তুমি যদি পড়ো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে সৃষ্ট প্রাণী, তাদেরকে দেখো জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম এবং টিও ট্রান্সজেনিক অর্গানিজম। এইগুলার এই যে তোমার পূর্ণরূপ, এগুলো জানা লাগবে। ঠিক আছে, তারপরে আসো প্লাজমিড। ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে তোমার যে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার ডিএনএটা থাকে তাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। এর তোমার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। দেখো ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে কোথায় মূল ক্রোমোজোম ছাড়াও বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে কি বলা হবে? প্লাজমিড বলা হবে। ঠিক আছে, প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি কি? প্লাজমিডের আণবিক ভর কত? 106 থেকে 200 গুণ 10⁶ ডাল্টন, 10⁶ ডাল্টন। ঠিক আছে, এই 10⁶ থেকে 200 গুণ 10⁶ ডাল্টন। তারপরে দেখো তোমার অল্প সংখ্যক জিন থাকে। কি থাকে? অল্প সংখ্যক জিন থাকে, আর কনজুগেশনের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। আর এখানে এর প্রকারভেদ আছে। প্রকারভেদ কি কি দেখো, এফ এবং এফআর প্লাজমিড, এটা ফার্টিলিটি বা যৌন জনন। আর দেখো আর প্লাজমিড এবং কোল প্লাজমিড, এগুলো মনে রাখতে হবে। আর ব্যবহার কি, এটি প্লাজমিড কিসে ব্যবহার করা হয়? বাহক হিসেবে ব্যবহার করা হয়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। প্লাজমিড। তারপরে আসছে কি তোমার রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ এর ওই যে সংজ্ঞায় জানা লাগবে, আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো জানা লাগবে। ঠিক দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি? ডিএনএ প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কি হয়, যে ওর কাঙ্ক্ষিত ডিএনএ এর গাঠনিক পরিবর্তন করে আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলা হয়। তাহলে কি হবে? যে ডিএনএ এর গাঠনিক পরিবর্তন আনা যায়, কাঙ্ক্ষিত ডিএনএ যদি গাঠনিক পরিবর্তন আনা হয় তাকে কি বলা হবে? রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপগুলো কি কি? রিকম্বিনেন্ট ডিএনএ ধাপের ক্ষেত্রে জাস্ট ধাপ এবং ঠিকই দেখো এক পাশে ধাপের গুরুত্বপূর্ণ তথ্য একটা স্লাইডের ভিতরে আছে, এটা তোমাদের রিডিং করতে হবে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। রিডিং করলেই মনে থাকবে, বাট ভিভিআই যতবার ইচ্ছে রিডিং করবো। এবার দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রথম ধাপটা কি? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। সবসময় তো আগে নির্বাচন করতে হবে যে করতে রিকম্বিনেন্ট ডিএনএ হবে। এবার দেখো এখানে কি হবে? লাইসিস। তারপরে দেখো বাহক নির্বাচন। এখানে বাহক নির্বাচনে কোন এনজাইম কাজ করে? দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কাজে লাগে। এবং কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য যে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ বাহক হিসেবে নির্বাচন করা হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কি প্লাজমিড ডিএনএ নির্বাচন করা হয়, সে বাহক কি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়েন্স। তারপরে দেখো তোমার কাঙ্ক্ষিত ডিএনএ কে ছেদন। তোমার ছেদন কোন এনজাইম দ্বারা ছেদন করা হয়? রেস্ট্রিকশন এনজাইম কে ছেদন করা হয়, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো এটা ইম্পর্টেন্ট, এটা তারপর কি যেটা যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে এবং খণ্ডকে কি হবে? প্লাজমিড ডিএনএ তে স্থাপন করা হবে। তারপরে দেখো তোমার পোষক নির্বাচন এবং রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষকদের প্রবেশ। তারপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন বা শনাক্তকরণ, এবং তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ তে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের স্থাপন, এবং সর্বশেষ ধাপ কোনটা? কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। ঠিক আছে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখানে তো একটা যে ডিএনএ লাইগেজ এনজাইম কি করে? যে কাঙ্ক্ষিত ডিএনএ কে যুক্ত করে লাইগেজ এনজাইম কি করে? যুক্ত করবে। রেস্ট্রিকশন এনজাইম কি করবে? ছেদন করবে। এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায়। রেস্ট্রিকশন এনজাইম কি করবে এবং লাইগেজ এনজাইম কি করবে। ঠিক আছে, তারপরে আসো তোমার রেস্ট্রিকশন এনজাইম। দেখো রেস্ট্রিকশন এনজাইম যে ডিএনএ অণুর নির্দিষ্ট সিকোয়েন্স কি করে? ঘটাতে সক্ষম। তারপরে কি আণবিক কাছি বা বায়োলজিক্যাল নাইফ বলা হয় কাকে? রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হবে? তাহলে আণবিক কাছি বা বায়োলজিক্যাল নাইফ, বা অন্য নাম কি? সূক্ষ্ম ছুরিকা এবং মলিকুলার সিজার্স নামে পরিচিত, তাই না? তারপর দেখো প্রতিটি ব্যাকটেরিয়ামের কোষে কমপক্ষে কতটি করে রেস্ট্রিকশন এনজাইম, কমপক্ষে কয়টি রেস্ট্রিকশন এনজাইম থাকবে? একটি। প্রতিটি ব্যাকটেরিয়ামের কোষে কয়টি রেস্ট্রিকশন এনজাইম থাকে? একটি। আর দেখো এই পর্যন্ত কতটি? 1000 এর বেশি রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে। কতটি? 1000 এর বেশি। এই তথ্যগুলো জানা লাগবে। তারপরে দেখো জিন ক্লোনিং। আমরা ক্লোনিং মানে কি জানি? ক্লোনিং মানে আমরা জানি তার কপি করা বা প্রতিরূপ তৈরি করা, তাই না? ঠিক তেমনি জিন ক্লোনিং মানে জিনের হুবহু প্রতিরূপ তৈরি করা। দেখো জিন ক্লোনিং এর শব্দের অর্থ এই যে দেখো দেখা যাচ্ছে
প্রতিরূপ, আমরা জানি ক্লোনিং শব্দ থেকে প্রতিরূপ, অর্থাৎ একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে কি বলা হবে, ক্লোন বলা হবে, তাই না? উৎস কয়টি, ক্লোনিং এর উৎস কয়টি? 3টি। তো জানা যাবে কি, বিনা ক্রাইটেরিয়া তৈরির জন্য ক্রোমোজোমের খণ্ড সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে কমপ্লিমেন্টারি ডিএনএ আর গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। ওকে, এইগুলো উৎস তাহলে কোন কোন জায়গায়, এই যে উৎসগুলো আমরা উৎস কয়টি? 3টে। উৎস 3টে পাওয়া যাবে। কি প্রকারভেদ, প্রকারভেদ কি ডিএনএ ক্লোনিং এবং রিপ্রোডাক্টিভ ক্লোনিং বা ভেড়ার ডলের জন্ম, এর উদাহরণ কি? রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ কোনটি? ভেড়ার ডলের জন্ম। তারপরে দেখো তোমার পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন